এই রিফর্ম প্রক্রিয়া যেটা চলছে এখন বাংলাদেশে, সেই প্রক্রিয়াটিরই সংস্কার দরকার। কারণ আমরা কিন্তু যেটা দেখেছি যে দীর্ঘ প্রায় 1 বছর যাবত এই রিফর্ম প্রক্রিয়া চলছে। অনেকেই বলছেন, একটু আগে একটি শব্দ ব্যবহার করেছেন জেনারেল সাহেব, মনিরুজ্জামান সাহেব একটু আগে, যে আমরা যেমন জাতীয় বিভিন্ন বিষয়গুলিতে যেন আমরা ঐকমত্যে আমরা উপনীত করি। এখন আমি বোকার মতো যদি এটা বলি যে আমরা যদি আজকে সব বিষয়ে এটা নিশ্চিত করতে চাই, যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি জুলাই ঘোষণা আমরা দিয়েছি, কিন্তু জুলাই সনদে এখন আমরা একমত হতে পারিনি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা তাহলে সব বিষয়ে এখনো কিন্তু ঐকমত্যে আসতে পারিনি। আমার বক্তব্যটা কিন্তু আলাদা। আমি বলছি যে এটা কেন আমরা ধরে নিচ্ছি যে জাতীয় সব বিষয়ে আমাদের ঐকমত্যে আসছে। আমি যদি খোলাখুলি একটু কথা বলি, অপরাধ নেবেন না আশা করি আমার উপরে। আমি যদি বলি যে আমরা যদি আজকে যে স্বৈরাচারকে আমরা দূর করেছি, ছাত্ররা দূর করেছে, সর্বশেষ পর্যায়ে যারা সর্বশেষ ধাক্কাটা দিয়েছে ছাত্র জনতা, যে বিরাট একটি পরিবর্তন বাংলাদেশে এসেছে, সেটা কিসের বিরুদ্ধে ছিল? সেটা তো শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না। আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ এটা বিশ্বাস করে, আমাদের উপরে জোর করে যে একটি একনায়কত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, যে বাংলাদেশে সবাইকে একইভাবে চিন্তা করতে হবে। রেল লাইনের উপর দিয়ে গাড়ি যেমন একদিকে কেবলমাত্র চলে, সারা বাংলাদেশকে রেল লাইনের উপর দিয়ে একদিকেই চলতে হবে, কোনো ভিন্ন মত থাকতে পারবে না। তাহলে আজকে আমরা সবাইকে সব বিষয়ে ঐক্যমত্য নিয়ে এসে তারপরে আমরা গণতন্ত্র সেলিব্রেট করবো, আমি কিন্তু এই কনসেপ্টে বিশ্বাস করি। আমাকে ক্ষমা করব, আমি বিশ্বাস করি এখানে মতভেদ থাকবে। প্রতিটি মানুষ বিশ্ব ডাইভার্স। আমি একটু আগে কিন্তু প্রথমে বলেছি, আজকে যে কনভেনশনাল যে 5টি যে নিরাপত্তার যে 5টি কনসেপ্ট যেটা টেক্সট বইতে আছে, তার বিপরীতে আমি যে 5টি বিষয় আমি উল্লেখ করেছি, তার প্রথমটিতে কিন্তু আমি উল্লেখ করেছি ডাইভার্সিটি। যদি ডাইভার্সিটি না থাকে, ডাইভার্সিটিকে যদি আমরা স্থান না দিই আমাদের সমাজ ব্যবস্থায় এবং রাজনৈতিক ব্যবস্থায়, তাহলে কিন্তু আমি বিশ্বাস করি না যে গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করবে। এবং সেই উদ্দেশ্যে আমরা অনেক বিষয়ে একমত হই, শতকরা 60, 70, 80% বিষয়ে আমি মনে করি আমরা ইতিমধ্যে একমত হয়েছি। আর 10টি 20টি বিষয়ে বাংলাদেশে বিভিন্ন মতের রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মত ভিন্নতা থাকতে পারে এবং মত ভিন্নতা থাকাই স্বাভাবিক। আমি বরং চিন্তিত হব, আমি ভাববো যদি সব বিষয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দল, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি একমত হয়ে যায় আবার নতুন করে, তাহলে কিন্তু আমি চিন্তিত হয়ে যাব। There's something wrong in the state of the world. কাজেই আমি খোলাখুলি বলছি যে ইউনিটি ইন ডাইভার্সিটি একটা পুরনো ইংরেজি ফ্রেজ। ইউনিটি ইন ডাইভার্সিটি করতে হবে। ইউনিটি সবাই একমত হয়ে ইউনিটি করে আমরা একমত হব, সব কাগজে সই করব, তারপরে সবকিছু বাস্তবায়ন করব। আইন মানা বা না মানার দরকার নেই, সংবিধান দরকার হলে ছুঁড়ে ফেলে দেব, নতুন সংবিধান করব। যদি সেগুলি স্বাভাবিক প্রক্রিয়া আসবে, আমি তাতেও কোনো আপত্তি করব না, কিন্তু এটা তো জোর করে কারো উপরে চাপিয়ে দেওয়া যাবে, এটাই হচ্ছে প্রশ্ন। আমি খোলাখুলি একটি কথা বলছি, আজকে এই প্রশ্নগুলো যদি আমাদের অগাস্ট বিপ্লবের 1 বছর পরে না এসে 1 বছর আগে আসতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ ভিন্নভাবে চিন্তা করত। আপনাদের জানেন যে বাংলাদেশের মানুষের সাইকোলজি হচ্ছে এরকম, যে তারা কিন্তু অধৈর্য, একদিকে অধৈর্য, অপরদিকে ইমোশনাল, এবং অধৈর্য এবং ইমোশন যদি যখন একসঙ্গে সংযুক্ত হয়, তখন কিন্তু মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যেটা হয়েছে অতীতে। এই সব কিছু বিবেচনায় রেখে বাংলাদেশের কোটি কোটি মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আমরা কিন্তু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমরাই তুলে দিয়েছি। কাজে আমাদের সেই আস্থা রাখতে হবে। এবং পাশাপাশি আমি এটাও বলবো যে তত্ত্বাবধায়ক
অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে আস্থা রাখতে হবে। এই আস্থাটা কিন্তু পারস্পরিক, এবং বিভিন্ন রাজনৈতিক দলের আমি বিশ্বাস করি, একটু আগে এখানে আলোচনা হয়েছে, এখানে 4টি ইসলামিক দলের যে কর্মসূচি সেটা আজকে আলোচনায় এসেছে, সে সম্বন্ধেও কিন্তু আমি বলবো যে অধৈর্য হয়ে গেলে কিন্তু আমরা কোথাও পৌঁছবো না। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত দ্বৈধতা থাকবে, কিন্তু আমরা সেই মত দ্বৈধতা সামনাসামনি আলাপ করব এবং সবশেষে গিয়ে যদি গণতন্ত্রে বিচার করি, তাহলে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেজরিটির বেসিসে আমরা একটি সিদ্ধান্তে আসব। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, আমরা তো যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটি আগামী ফেব্রুয়ারিতে হবে সরকার ঘোষণা দিয়েছে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সব রাজনৈতিক দল সে বিষয়ে ইতিমধ্যে একমত হয়েছে যে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই, যার মাধ্যমে বাংলাদেশের 13 কোটি ভোটারের মতামত প্রতিফলিত হবে। এবং সেখানে আমি খোলাখুলি বলছি, সেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের ভোটাররা যাকে ভোট দেয় তারাই পরবর্তী সরকার গঠন। এটা নিয়ে তো মারামারি করার কিছু নেই। বিএনপি অনেকে বলেন যে আমাকেই বলে অনেকে যে আপনারাই তো ইলেকশনে জিতবেন। আমি বলছি না, আমি সেটা মনে করি না। আমি দেখতে চাই যে বাংলাদেশের মানুষ যারা বিগত 15 বছর সুষ্ঠু, 15 কেন, বিগত 20 বছর যারা সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে পারেনি, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট দেখ। তারা যেই রাজনৈতিক দলকে বা যে মতবাদকে তারা সবচেয়ে বেশি ভোট দেবে তারাই সরকার গঠন করবে। বিএনপিকে সরকার গঠন করতে হবে এরকম কোনো কথায় আমি বিশ্বাস করি না। এবং আমরা মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের বক্তব্য আমরা বোঝাতে চেষ্টা করব। বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে বক্তব্য রয়েছে সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করবে। এতে তো কোনো দ্বন্দ্বের কোনো কিছু নেই। কিন্তু আমরা যদি এই পারস্পরিক আস্থাগুলো না রাখি, তাহলে আমি মনে করি না কোনো সংস্কারে কোনো কাজ হবে। আমি সেই কারণেই বলছিলাম যে আজকে সরকার যে একটা কনভেনশনাল সংস্কার প্রক্রিয়া বিগত 1 বছর ধরে অনুসরণ করে এসেছে এবং সর্বশেষে কোনো সমাধানে আসতে পারছে না, তার মূল কারণ হচ্ছে যে তারা কনভেনশন থেকে বেরিয়ে আসতে পারে। এবং সেই কারণেই আমি বলেছি যে আমাদের এই সংস্কার প্রক্রিয়াকে সংস্কার করা প্রয়োজন। আমাদের খোলা মন নিয়ে যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রকামী হয়ে থাকি, তাহলে কিন্তু আমরা ক্ষমতায় যেতেই হবে যেন তেন প্রকারে। এবং বক্তারা বলেছেন, কিছুক্ষণ আগে আমি শুনেছি একজন বক্তা বলেছেন যে 300 এমপি যদি দুর্নীতি না করে, যে তৃতীয় যে বিষয়টি আজকের দ্বিতীয় যে বিষয়টি আজকের আলোচনার মূল বিষয়, মূল যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যের দ্বিতীয় যে বিষয়টি দুর্নীতি, সেই দুর্নীতি যদি আজকে 300 এমপি না করে, তিনি বলেছেন, এবং জিল্লু সাহেব বলেছেন যে যদি একজন দুর্নীতি না করে তাহলে হয়তো বাংলাদেশের দুর্নীতি সহজেই দূর হবে। এবং আমি এক কথার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি এই সঙ্গে আরেকটা কথা যোগ করছি। আজকের আলোচনার মূল বক্তব্য যে টাইটেল, শিরোনাম, যে শিরোনামে আসছি আমি, এখানে সিকিউরিটি, কিসের সিকিউরিটি? আজকে বাংলাদেশে এবং দুনিয়ার অনেক দেশে, শুধু বাংলাদেশে না, সিকিউরিটি বলতে কি বোঝায়? যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। ট্যাঙ্ক লাগাতে হবে, জল কামান লাগাতে হবে, পুলিশের লাঠিচার্জ করতে হবে, রাইফেলের গুলি মারতে হবে। কার সিকিউরিটির জন্য? রাষ্ট্রের সিকিউরিটির জন্য না, জনগণের সিকিউরিটির জন্য না। যারা সরকার চালায় তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। মজার কথা, এবং এটা কিন্তু বাস্তব, এটাই করে তারা। কেন আমাদের বিগত সরকার শেষ মুহূর্তে জুলাই আগস্টে কি করেছিল? যখন গুলি চালিয়েছিল, হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেছিল, কার সিকিউরিটির জন্য? সেটা কি রাষ্ট্রের সিকিউরিটির জন্য ছিল? মিথ্যা, সেটা তাদের নিজেদের সিকিউরিটির জন্য। কাজে আজকে সেই সিকিউরিটির কনভেনশনাল কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা আগামীতে এই দেশকে পরিচালনা করবেন, আমি বিশ্বাস করি তারা সেই গদ বাঁধা সে ধ্যান ধারণা, সেটাতে যদি তারা বন্দী হয়ে থাকে, তাহলে পরবর্তীতে যারাই দেশ চালাবে, সেটা যদি আমরাও হয়ে থাকি, প্রত্যেকের পরিণতি আবার অতীতের মতোই হবে।